এখন আমরা দেখবো একাদশ চ্যাপ্টার জীবের প্রজনন। জীবের প্রজনন। জীবের প্রজনন দেখতে গেলে আমাকে প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাকে ফুল দেখতে হবে। তার আগে জানতে হবে ফুল কি। ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের একটা বিটল। বিশেষ ধরনের কি বিটল ফুল। ফুল হচ্ছে প্রজননের জন্য বিশেষ ধরনের বিটল। জন্য বিশেষ ধরনের বিটল। আচ্ছা, এই ফুল আমি এখানে তোমাদের চিহ্নিত করে দিচ্ছি। যদি এখানে চিহ্নিত করতে তোমাদের মানে সমস্যা হয় তাহলে এই ফুলটা আমাদের আমার দুই পর্বর যেটা ভিডিও দেওয়া আছে এটা আমি লিংকে দিয়ে দিব, ঠিক আছে। এখন আসো আমরা আগে একটু ফুলটা অঙ্কন করা দেখবো, ঠিক আছে। হয়তো মার্কেটে কারেন্ট একটু চেষ্টা করবো তোমরা দেখো, তারপর আর চেষ্টা করো। আচ্ছা, এটাকে দাও। জাস্ট বোঝানোর জন্য আর কি আমি করাই দিচ্ছি। যদি বেশি কঠিন লাগে তাহলে তোমাদের ভিডিও দেওয়া আছে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা কি, এটা একটা আমাদের ফুল, ঠিক আছে। এটা কি আমাদের একটা ফুল। এখন আমরা ফুলের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব। তার আগে আমরা বলছি যে ফুল কি, ফুল হচ্ছে বিশেষ ধরনের প্রজননের জন্য একটা বিশেষ ধরনের বিটল। আচ্ছা, সর্বপ্রথম দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলবো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের উপরে যেটা আছে এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটাকে বলবো হচ্ছে আমরা বৃত্তাংশ। বৃত্তাংশ। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি পাঁচটা এটাকে বলবো পাপড়ি বা দলমণ্ডল। অর্থাৎ সবগুলোকে একত্রে করে আমরা বলবো পাপড়ি বা দলমণ্ডল। এরপরে যেটা আছে আমাদের এই যে মুখে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলবো গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। আর এই যে মাঝখানে যে কালো দাগটা এটাকে বলবো গর্ভনালী। গর্ভনালী। আর এই যে মাঝখানে যেটা এটাকে বলবো গর্ভাশয়। গর্ভাশয়। আর এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বলবো হচ্ছে আমরা পুংকেশর। কি বলবো? পুংকেশর। পুংকেশর। আর এই যে দেখো গর্ভমুণ্ডটা এই যে গর্ভাশয় এই যে যেটার সাথে দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ড। আশা করি এইখানে যে ফুলের যে অংশ আছে সেই ফুলের অংশগুলো আমরা চিহ্নিত করতে পারছি। সর্বপ্রথম কি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ কি ফুলের যে অংশগুলো আছে সবগুলো অংশ কিন্তু দাঁড়িয়ে আছে পুষ্পাক্ষের উপরে। এই পুষ্পাক্ষের উপরে দুই সাইডে দুইটা কি আছে বৃত্তাংশ আছে। অর্থাৎ বৃত্তিটাকে যখন এককভাবে আমরা উপস্থাপন করবো তখন সেটাকে আমরা বলতে পারবো বৃত্তাংশ। এরপরে দেখো বৃত্তাংশ যাওয়ার পরে বৃত্তাংশের উপরে কিন্তু আছে আমাদের পাপড়ি। জবার কিন্তু মূলত পাঁচটা পাপড়ি থাকে এবং এই পাপড়িগুলো কিন্তু পেঁচানো অবস্থায় থাকে যেটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো বা পেঁচানো। আচ্ছা, এই পাপড়ির পর যেটা আছে আমাদের এটা পুরোটা হচ্ছে স্ত্রী কেশর এবং এর সাথে লাগানো আছে হচ্ছে পুংকেশর। এখন দেখো এই স্ত্রী কেশরের এই যে মুখ যেটা আছে এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। যেহেতু মুখে আছে এজন্য গর্ভমুণ্ড। আর এই গর্ভমুণ্ড তার সাথে দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। এই যে দাঁড়িয়ে থাকা অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। তুমি এইভাবে চিত্র অঙ্কন করে এইভাবে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এই গর্ভদণ্ড মাঝখানে যেটা আছে এই মাঝখানেটাকে বলা হচ্ছে গর্ভনালী। এই দেখো গর্ভমুণ্ড পথে যে আমাদের রেণু আসবে সেই রেণুটা গর্ভমুণ্ড পথে গর্ভনালী হয়ে গর্ভাশয়ে চলে যাবে। এরপরে দেখো এই গর্ভদণ্ডের সাথে যেগুলো যুক্ত হয়ে আছে অসংখ্য এগুলোকে বলা হচ্ছে পুংকেশর। এই পুংকেশরের ভিতরে আমাদের পুং রেণু থাকবে, পরাগ থলি থাকবে, এগুলো আমরা এই চিত্রতে দেখতে পেলাম। আচ্ছা,
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুল। ফুল নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ফুল বেশ কয়েকটি ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফুল, একটা সম্পূর্ণ ফুল, একটা অসম্পূর্ণ ফুল, একটা উভলিঙ্গ ফুল, একটা একলিঙ্গ ফুল, একটা ক্লিপ ফুল, এরপর আছে প্রকৃত ফল। এরপর যাব ফলে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ফুল কি? যে ফুলে মানে আমাদের যে আদর্শ ফুলের যে 5টা স্তবক থাকে, অর্থাৎ একটা ফুলে যখন 5টা স্তবকই উপস্থিত থাকবে তখন আমরা সেটাকে বলবো সম্পূর্ণ ফুল। আর এই 5টা স্তবকের যদি যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন আমরা সেটাকে বলবো অসম্পূর্ণ ফুল। এরপর আসো উভলিঙ্গ কি? যখন পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বা পুংকেশর এবং স্ত্রীকেশর উভয়ে একটা ফুলে উপস্থিত থাকবে তখন সেটাকে বলবো উভলিঙ্গ ফুল। যদি কোনো ফুলে পুংকেশর অথবা স্ত্রীকেশরের যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন সেটাকে বলবো একলিঙ্গ ফুল। আর ক্লিপ ফুল কি? কোনো ফুলে যদি পুংকেশর স্ত্রীকেশরের কোনোটাই না থাকে তখন সেটাকে বলবো কি ফুল? ক্লিপ ফুল। আশা করি বুঝতে পারছি। এরপর দেখেন প্রকৃত ফল কি? যদি কোনো ফল আমাদের সরাসরি যে আমাদের যে গর্ভাশয় আছে, সরাসরি যদি গর্ভাশয়টাই যদি ফলে পরিণত হয় সেটাকে বলবো প্রকৃত ফল। আর যদি সরাসরি গর্ভাশয় থেকে ফলে পরিণত না হয় সেটাকে বলবো অপ্রকৃত ফল। আশা করি এসে আমরা ক নাম্বার মানে সংক্ষিপ্ততে যদি আসে না এমসিকিউ যদি আসে তাহলে আমরা পারবো। সম্পূর্ণ কি? একটা ফুলের 5টা স্তবক যদি উপস্থিত থাকে তখন সেটাকে বলবো সম্পূর্ণ ফুল। এই 5টা স্তবকের যদি এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তখন সেটাকে বলবো অসম্পূর্ণ ফুল। আর উভলিঙ্গ ফুল কি? একটা ফুলে যদি পুংকেশর এবং স্ত্রীকেশর উভয় উপস্থিত থাকে তখন সেটাকে বলবো উভলিঙ্গ ফুল, যেমন জবা। আর একটা ফুল একলিঙ্গ ফুল কি? যদি কোনো ফুলে স্ত্রীকেশর এবং পুংকেশরের যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলবো কি? একলিঙ্গ ফুল। আর ক্লিপ ফুল কি? যদি কোনো ফুলে আমাদের পুংকেশর এবং স্ত্রীকেশরের কোনোটাই উপস্থিত না থাকে তখন সেটাকে বলবো ক্লিপ ফুল। এরপর যেমন আমরা ফলে, ফল কি? প্রকৃত ফল। যদি কোনো ফল মানে একদম সরাসরি আমাদের গর্ভাশয় থেকে ফলে রূপান্তরিত হয়, যে গর্ভাশয় থেকে ফলে রূপান্তরিত হয় সেটাকে বলবো প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ব্যতীত অন্য কোনো ডাল থেকে আমাদের ফলে রূপান্তরিত হয় তখন সেটাকে বলবো অপ্রকৃত ফল। আশা করছি আমরা এই যে জীবের প্রজননের যতটুকু জিনিস ছিল তাদেরকে আমরা বুঝতে পারছি। এখন আমরা যাবো আসলে মেইনলি দেখবো পুষ্পমঞ্জরি কি। এখন আমরা মেইনলি যেটা দেখি সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি। দেখো পুষ্পমঞ্জরিটা হচ্ছে কি? এর যে ফুলগুলো থাকে এগুলো সুসজ্জিত আকারে সাজানো থাকবে সেটাকে বলা হচ্ছে পুষ্পমঞ্জরি। এই পুষ্পমঞ্জরি কিন্তু দুই ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি আর একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। একটা কি বললাম? অনিয়ত, একটা কি নিয়ত। এটা সুন্দর করে তোমাদের ক্লাসে আমি বুঝাই দিয়েছিলাম। অনিয়ত পুষ্পমঞ্জরি কিভাবে মনে রাখবা? অনিয়ত হচ্ছে নিচে যে ফুলগুলো থাকবে সেই ফুলগুলো বয়স বেশি থাকবে, আর উপরে যে ফুলগুলো থাকবে সেগুলোর ফুল বয়স কম থাকবে। তার মানে নিচের ফুল কি হবে? বয়োজ্যেষ্ঠ হবে, মানে নিচের ফুলের বয়স বেশি থাকবে, এটা মনে রাখবা। নিচে কি থাকবে? বয়স বেশি, আর উপরে বয়স কম। আর নিয়তে কি হবে? নিয়তের এটার উল্টো হয়ে যাবে। কিভাবে উল্টো হবে? এটার উপরে থাকবে তখন বয়স্ক, বয়স বেশি, আর নিচে থাকবে বয়স কম। এটা কি আমাদের পুষ্পমঞ্জরির কথা বোঝাচ্ছে। এখন আমরা দেখবো একটু পরাগায়ন। কি দেখবো এখন? পরাগায়ন দেখবো। পরাগায়ন আসলে দুই ভাবে হয়, একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। এখন আসো স্বপরাগায়ন কি। দেখো তো স মানে যেটা কি নিজে নিজে বা একই ক্ষেত্রে হচ্ছে, তাহলে স্বপরাগায়ন কি হবে? একই গাছে সম্পূর্ণ হবে। বা সাপোজ ধরো এই যে গাছটা আছে, একটু আগে যে গাছটা তোমাদের দেখালাম, ধরো এটা একটা গাছ, তাহলে এই গাছের ভিতরে একটা ফুল থেকে আরেকটা ফুলের মাঝে যে পরাগায়ন হচ্ছে সেটাকে বলবো স্বপরাগায়ন। তাহলে একই গাছে
উদাহরণস্বরূপ বললাম। আর পরপরাগায়ন কি, অর্থাৎ একটা গাছ এই গাছটা থেকে এই গাছে পরাগায়ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরপরাগায়ন, একটা থেকে আরেকটাতে আসতে আসতে এটাকে বলা হচ্ছে পরপরাগায়ন। তাহলে এইখানকার ভিতর তোমাকে যদি বলা হয় কোনটা ভালো বেশি, তখন তুমি বলো স্বপরাগায়ন। কেন? কারণ দেখো তো, সাপোজ একটা ফাটা বদনা আছে, তো এই ফাটা বদনা করে তুমি পানি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, তাহলে নিয়ে যাইতে গেলে কি হবে, আস্তে 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 পানি পড়ে যেতে যেতে ওইখানে যা পানি পাওয়া যাবে না। আর আর কি হচ্ছে, ফাটা বদনা যদি থাক, যদি ওয়াশরুম যেখানে আছে ফাটা বদনা যদি আমি ওয়াশরুমে ইউজ করি, তাও পানি কিন্তু আমি পাবো, কিন্তু ওই ওয়াশরুম থেকে ফাটা বদনাই করে পানি নিয়ে যদি আমি অন্য রুমে যাই, তাহলে কি পানি পাবো? পাইলেও অল্প একটু পাবো। তার মানে কি হচ্ছে, সেটা অপচয় হচ্ছে। এই জন্য আমাদের সমানে নিজেই এটা হচ্ছে কি ভালো, আর পরপরাগায়ন কি হবে, অপচয় হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিষেক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, নিষেকে দেওয়ার আগে আমরা একটু গ্যামেটোফাইট দেখব। একটা হচ্ছে পুং গ্যামেটোফাইট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। দেখো পুং গ্যামেটোফাইট যদি আমরা প্রথমে দেখি, দেখো পুং গ্যামেটোফাইট আমরা কিভাবে বুঝবো? পুং গ্যামেটোফাইট হচ্ছে, আমরা একটু আগে যে ফুল অঙ্কন করছিলাম, সাপোজ এমনিতে একটা ফুল এটা দেখালাম, এই ফুলে কি ছিল আমাদের, এখানে পুংকেশর ছিল। আচ্ছা, এই এই যে এটা আছে, এইখান থেকে এর মাথায় যেটা থাকে এগুলো থাকে আমাদের রেণু, এগুলো কি থাকে, রেণু। ঠিক আছে, ওটা কি বলে আমাদের রেণু, মানে পরাগধানী থেকে আমরা পাবো হচ্ছে রেণু পাবো, এই রেণুটাকে বলা হবে পরাগ রেণু। পরাগ রেণু, এই পরাগ রেণুটা দেখতে কেমন হবে, কাঁঠালের মতো হবে। ঠিক আছে, মানে বোঝাচ্ছে আর কি। এই পরাগ রেণুটা কি হবে আমাদের, অর্থাৎ এটা কিন্তু 2n, যেটা পরবর্তীতে আমাদের চারটা আপত্য কোষের সৃষ্টি করবে। কয়টা আপত্য কোষের সৃষ্টি করবে? চারটা আপত্য কোষের সৃষ্টি করবে। এটাকে যখন আমরা কাভারিং করব, দেখব মাঝখানে দেখা যাবে যে একটা আমাদের জনন নিউক্লিয়াস থাকবে, মানে একটা জেনারেটিভ সেল যেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় একটা জনন নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। দেখো বড় আকারে যেটা থাকে এটাকে বলা হবে নালিকা নিউক্লিয়াস, আর ছোট আকারে একটু পাতলা দিক করে থাকে এটাকে বলা হবে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস, আর এটাকে বলা হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ কি? সে নলাকার গঠন করবে। কি গঠন করবে? নলাকার গঠন করবে। একটু যদি তোমাদের দেখায়, এই যে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। তাহলে জনন নিউক্লিয়াস, সরি নালিকা নিউক্লিয়াস, এরপর জনন নিউক্লিয়াস একটা ছিল, এখান থেকে দুইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা কি জনন, আর এই সরি এখন এটা হয়ে যাচ্ছে আমাদের পুং, আর এটা হচ্ছে নালিকা। তাহলে এটা এখন কি হবে, এটা যা আমাদের ওই যে দেখা যাচ্ছে আমাদের এখানে যে আমাদের কি ছিল, গর্ভদণ্ড ছিল, সেই গর্ভদণ্ডতে এসে পতিত হবে। এটা কি আমাদের পুং গ্যামেটোফাইট। আশা করি পুং গ্যামেটোফাইট বুঝতে পারছো। এখন আমরা একটু দেখব স্ত্রী গ্যামেটোফাইট। তোমাদের সংক্ষেপে আসলে পড়াই দিচ্ছি আমি, এগুলো তোমাদের ক্লাসে সুন্দরভাবে কিন্তু পড়াই দেওয়া ছিল। এখন আমরা একটু দেখব কি স্ত্রী গ্যামেটোফাইট। দেখো স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে কি, আমাদের ভ্রূণপোষক কলায় একটা কোষ থাকবে, যেটা তোমার হচ্ছে বড় থাকবে, একটা সবচেয়ে বড় কোষ থাকবে। সেই বড় কোষটা কি হবে, এখানে যদি একটু দেখায়, এই যে বড় কোষ থাকবে, এই বড় কোষটা আমাদের বিভাজিত হয়ে যাবে। এই বড় কোষটা বিভাজিত হয়ে কয়টা হবে, চারটা কোষে পরিণত হবে। বড় কোষটা বিভাজিত হয়ে কয়টা কোষে পরিণত হবে, চারটা কোষে পরিণত হবে। বড় কোষটা বিভাজিত হয়ে পরপর চারটা কোষে পরিণত হবে। এখানে দেখা যায় আমরা একটা, দুইটা, চারটা, এই চারটা কোষে বিভাজিত হচ্ছে। এখন দেখো এই চারটা কোষ থেকে সর্বনিম্ন কোষটা ব্যতীত বাকি তিনটা কোষ নষ্ট হয়ে যাবে। বাকি তিনটা কোষ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে বাকি তিনটা কোষ এই যে উপরে যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে।
তাহলে এই নষ্ট হয়ে যাওয়ার পরে এখন এই যে কোষটা থাকলো, এই কোষটা পর পর দুইবার বিভাজিত হবে, পর পর কয়বার? দুইবার। তাহলে একটা থেকে প্রথমত কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে আবার কয়টা হবে? চারটা হবে। এই চারটা থেকে আবার কয়টা হবে? আটটা হবে। দেখো উপরে চারটা, নিচে চারটা। এখন দেখো এই যে পরপর দুইবার বিভাজিত চারটা হলো, এখান থেকে আবার কি হবে? আমাদের দুইটা কোষ মাঝখানে চলে আসবে। কোথায়? মেরু অঞ্চলে চলে আসবে। তাহলে উপরে তখন কি কয়টা থাকবে? উপরে তখন থাকবে তিনটা, নিচে তখন থাকবে তিনটা। দেখো উপরে থাকবে তিনটা, নিচে থাকবে তিনটা, এবং মাঝখানে চলে আসবে দুইটা। এখন এখানে আমরা চিহ্নিত করব, যে কি চিহ্নিত করব? উপরের যে তিনটা আছে, এই তিনটা কোষকে বলবো আমরা প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। মাঝে যে দুইটা আছে, এই দুইটাকে বলা হবে গৌণ কেন্দ্রিকা। আর নিচের যে তিনটা আছে, এই তিনটাকে বলবো আমরা সহকারী। আশা করি বুঝতে পারছি। এখন এই দুইটা অ্যাডজাস্ট করলে যেটা হবে সেটাকে বলবো আমরা নিষেধ। সেটাকে কি বলবো? নিষেধ বা ফার্টিলাইজেশন। এখন দেখো তোমাদের যেটা আছে প্রজনন, যেটা আমি পড়ায় দিলাম, তোমরা একটু গ্রন্থিগুলো দেখবা, আর ভ্রূণের বিকাশ এবং রোগ, ভ্রূণের বিকাশ, রোগ, 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 বিকাশ, এইগুলো দেখবা, ঠিক আছে? গ্যামেটোফাইট এই চ্যাপ্টার থেকে, গ্যামেটোফাইট। এরপরে ফুলের অংশ, ফুলের 5টি অংশ। অর্থাৎ রোগ দেখবা, বিকাশ দেখবা, গ্যামেটোফাইট দেখবা, আর হচ্ছে আমাদের ফুলের 5টা যে অংশ আছে এগুলো দেখবা। আশা করি এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কিছু আসবে না। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, অবশ্যই অবশ্যই ভালো হবে। এখন আমরা আলোচনা করব দ্বাদশ চ্যাপ্টার, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এখন দেখো জীবের বংশগতি যেটা আছে, এইখানে আমাদের মেইনলি আলোচনা করার বিষয় যেগুলো বা আলোচনা করার টপিক যেগুলো, সেগুলো যদি আগে বলে দিই তোমাদের, প্রথমত এখান থেকে লাগবে ডিএনএ, এরপর একটু আরএনএ টা দেখতে হবে। ডিএনএ আরএনএ যাওয়ার পরে যেটা আছে আমাদের জিন, জিনের পরে আমাদের যেটা দেখতে হবে যেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ আছে, এরপর থ্যালাসেমিয়া আছে, ডিএনএ হলো ডিএনএ অনুলিপন, আর হচ্ছে থ্যালাসেমিয়া। তো শুরুতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ। এখন তোমাকে জানতে হবে যে ডিএনএ টা আসলে কি। ডিএনএ হচ্ছে আমাদের ক্রোমোজোমের প্রধান উপাদানই আমরা বলতে পারি ডিএনএ কে। তাহলে প্রথমত আমরা আলোচনা করব ডিএনএ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলবো যে কি ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। ডিএনএ পুরনো হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ পুরনো হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন আমরা এই ডিএনএ স্ট্রাকচারটা আসলে আমরা দেখব যে ডিএনএ কিভাবে গঠিত হচ্ছে, কি নিয়ে গঠিত হচ্ছে। ডিএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড। ডিএনএ কি বলা হয়? ডিএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এখন আমরা দেখবো যে ডিএনএ কি কিনে গঠন করতেছে। দেখো ডিএনএ প্রথমে গঠন করবে আমাদের 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। রাইবোজ সুগার, ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অজৈব ফসফেট। তাহলে আমাদের মেইলে লাগবে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং
অজৈব ফসফেট। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনে যাওয়ার আগে আমরা পুরো আসলাম কি ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ ডিএনএ প্রোডাক্ট ডিঅক্সিরাইবোজ আর আরএনএ প্রোডাক্ট হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, এখন দেখো এইখানে আমাদের 5 কার্বন বিশিষ্ট যে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ আছে এটা কিভাবে চিনবো আমরা? এটা চিনবো, দেখো প্রথম হচ্ছে আমরা রাইবোজের সাথে রাইবোজ সুগার, রাইবোজ সুগার। এরপর আছে আমাদের ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, প্রথমে আমরা ডিঅক্সিরাইবোজ সুগারটা দেখি। ডিঅক্সিরাইবোজ সুগারটার চিত্র কেমন হবে? এটা দেখো, দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। আচ্ছা দেখো ডিঅক্সিরাইবোজ সুগারের চিত্রটা গঠনটা কেমন হবে? এটা হবে ভরের ন্যায়। এখানে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এখানে অক্সিজেন 1 কার্বন। এখন দেখো এখানে CH2 দিয়ে দিবে। দেখো প্রত্যেকটা কার্বনের সাথে আমাদের অর্থাৎ OH এবং H যুক্ত হবে। তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে আমরা OH এবং H যুক্ত করে দিই, OH এবং H যুক্ত করে দিই, OH এবং H। এটাতে যেহেতু CH2OH, এখানে CH2OH, যেহেতু OH আছে এই জন্য আমরা H যুক্ত করে দিই। এখন দেখো এই যে স্ট্রাকচারটা অঙ্কন করলাম আমি, এই স্ট্রাকচারটা কিন্তু আসলে রাইবোজ সুগার। ঠিক আছে, কিভাবে বুঝলাম? দেখো ডিঅক্সিরাইবোজ সুগারটা এখন বুঝি। ডি মানে 2, অক্সি মানে অক্সিজেন, তার মানে ডি মানে 2, তাহলে এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং, আর এটা হচ্ছে 5 নং। তাহলে ডি মানে যেহেতু 2, অক্সি মানে অক্সিজেন, তার মানে এই যে 2 নং কার্বন আছে, এই 2 নং কার্বনে অক্সিজেনটা যখন থাকবে না তখন আমরা বলতে পারবো ডিঅক্সিরাইবোজ সুগার। আর 2 নং কার্বনে যখন অক্সিজেন থাকবে তখন আমরা বলবো রাইবোজ সুগার। তাহলে এখন যে চিত্রটা আছে এটা রাইবোজ সুগারের। যখন এখান থেকে অর্থাৎ ওটা সরে গিয়ে শুধু H থাকবে, যখন শুধু H থাকবে তখন সেটাকে বলবো কি ডিঅক্সিরাইবোজ। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আসলে আমরা দেখবো রাসায়নিক গঠন। তাহলে কার রাসায়নিক গঠন দেখবো? ডিএনএ রাসায়নিক গঠন। তাহলে ডিএনএ রাসায়নিক গঠন বলতে গেলে আমরা কি লাগবে? প্রথমে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার। এর চিত্রটা কেমন হবে? এর চিত্রটা হবে ঘরের ন্যায়। এরকম করে আমরা কয়েকটা কি করবো? অঙ্কন করবো। আচ্ছা দেখেন ডিএনএ যেহেতু ডিএনএ কিন্তু দ্বিসূত্র, ডিএনএ কয় সূত্র? ডিএনএ হচ্ছে দ্বিসূত্র। তাহলে দ্বিসূত্র যেটা হচ্ছে ডাবল হেলিক্স, অর্থাৎ পেঁচানো সিঁড়ির মতো। এই পাশে যেটা থাকবে এটাকে যখন আমি পেঁচ দিব তখন এই পাশে চলে আসবে, এই যে এরকম ক্রস হবে। তো ওই ক্ষেত্রে এইখানে যে ঘরটা সোজা আছে এই পাশে এসে ঘরগুলো কি হয়ে যাবে? নিচের দিকে হবে, ঘরগুলো নিচের দিকে হবে। ঘরগুলো নিচের দিকে। তাহলে আমাদের প্রথমটা 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার অঙ্কন করা শেষ। এটা হচ্ছে সুগার, এগুলো কি সুগার। এখন আমরা কি রাখবে? নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস গুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো নাইট্রোজেন বেস আছে আমাদের অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন।
এই পাঁচটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, এই পাঁচটা কি আমাদের নাইট্রোজেন বেস। এই পাঁচটার ভিতর আমাদের ডিএনএ তে একটা জিনিস থাকবে না, আবার আরএনএ তে একটা জিনিস থাকবে না। সেটা কি? দেখো আমরা আরএনএ টা কিভাবে মনে রাখবো? রমনায় থানা নেই, রমনায় থানা নেই, তাহলে রমনা থেকে আরএনএ, থানা থেকে থায়ামিন, তার মানে আরএনএ তে আমাদের এই থায়ামিন থাকবে না। আর ডিএনএ তে কি থাকবে না? ডিএনএ থেকে আমরা মনে রাখবো ঢাকা ইউনিভার্সিটি নেই, তাহলে ঢাকা থেকে ডিএনএ, ইউনিভার্সিটি থেকে ইউরোসল নেই, মানে নেই। তাহলে দেখো তো ডিএনএ তে কি থাকবে না আমাদের? ডিএনএ তে থাকতেছে না ইউরোসল, আর আরএনএ তে থাকতেছে না থায়ামিন। তাহলে এই দুইটার পরিবর্তে কে থাকবে? এই দুইটার পরিবর্তে ওই দুইটাই থাকবে। যেখানে থায়ামিন থাকবে না সেখানে ইউরোসল থাকবে, যেখানে ইউরোসল থাকবে না সেখানে থায়ামিন থাকবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখন দেখো ডিএনএ তে আমাদের নাইট্রোজেন বেস গুলো আবার যুক্ত হবে কিভাবে সেটা এখন একটু দেখব। দেখো নাইট্রোজেন যুক্ত হবে অ্যাডেনিনের সাথে থায়ামিন দ্বিবন্ধনে যুক্ত হবে, দুইটা হাইড্রোজেন বন্ধন। এবার দেখো গুয়ানিনের সাথে তিন বন্ধনে সাইটোসিন যুক্ত হবে। তারপর আমি বলতে পারি আমির সাথে তুমি কয় বন্ধনে যুক্ত হলাম? দুই বন্ধনে। জিতে গরু, সিতে চোর, তাহলে গরু চোর কয়জন? তিনজন, তাহলে তিনজন গরু চোর। তাহলে আমি তুমি দুই বন্ধন, গরু চোর তিন বন্ধন। তাহলে আমরা এখন ওইভাবে অ্যাড করব। দেখো অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে যুক্ত হচ্ছে দুই বন্ধনে থায়ামিন, আবার গুয়ানিনের সাথে তিন বন্ধনে যুক্ত হচ্ছে সাইটোসিন। আবার উল্টো করে দাও, থায়ামিনের সাথে দুই বন্ধনে যুক্ত হবে অ্যাডেনিন, আবার সাইটোসিনের সাথে তিন বন্ধনে যুক্ত হবে গুয়ানিন। তাহলে আমাদের নাইট্রোজেন বেজও হয়ে গেল। এখন আছে অজৈব ফসফেট। অজৈব ফসফেটটা কিভাবে যুক্ত হবে মনে রাখো। অজৈব ফসফেট আমাদের 3' এবং 5' প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে অজৈব ফসফেট যেটা আছে এটা কার সাথে যুক্ত হবে? 3' প্রান্তের সাথে 5' প্রান্তটাকে যুক্ত করবে, অথবা বলা যায় 5' প্রান্তের সাথে 3' প্রান্তটাকে যুক্ত করবে। এখন 3' 5' কোথায় ওটা আমরা দেখব। দেখো এটা আমাদের 1 নং কার্বন ছিল, এটা 2 নং কার্বন ছিল, এটা 3 নং কার্বন ছিল, এটা 4 নং এবং এটা 5 নং। তাহলে এই যে নম্বর এগুলো হচ্ছে ড্যাশ বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো এইখানে আমার 3' কোথায়? এই ঘরে 1 2 3, এই যে 3' এইখানে না, তাহলে এই 3' এর প্রান্তের সাথে পরের ঘরের 5' প্রান্ত, তাহলে পরের ঘরের 5' কোনটা? এটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4 আর এটা 5। তাহলে দেখো তো এইটা 3' এই প্রান্তের সাথে এই পরের ঘরের 5' প্রান্তের সাথে অজৈব ফসফেট যুক্ত হবে। তাহলে 3' এর সাথে 5' আমি কি যুক্ত করে দিব? ফসফেট যুক্ত করে দিব। এই যে আমাদের ফসফেট যুক্ত হয়ে গেল। সেম ভাবে এটা 3' এটার 5' এই যে এটা হবে, তাহলে এটার সাথে এটা যুক্ত করে দিব। আবার এটা 3' এটার 5' এটার সাথে এটা যুক্ত করে দিব। আশা করি আমরা বুঝতে পারছি। এখন অপর পাশে আসি। এইখানে আমাদের 1 নং কার্বন কিন্তু এইটা, 2 নং এইটা, 3 নং এইটা, 4 নং এইটা, 5 নং এইটা। সেম ভাবে প্রত্যেকটা ঘরে যদি আমি করি তাহলে আমার ওই 5' 3' যুক্ত করে দিব আমি। তাহলে দেখো এইটার 5' হচ্ছে এই যে এটা, আর এটা অপরটা 3', তাহলে এটার সাথে এই যে 5' যুক্ত করে দিলাম আমি। 5' এই যে এটা 3' যুক্ত করে দিলাম, এই যে 5' এই যে 3' যুক্ত করে দিলাম। তাহলে আমাদের একটা পরিপূর্ণ এবং পারফেক্ট একটা কি হলো? আমাদের ডিএনএ রাসায়নিক গঠন সম্পূর্ণ হয়ে গেল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ডিএনএ নিয়ে আমরা ভৌত গঠনটা একটু দেখবো। আচ্ছা, এখন আমরা দেখবো ডিএনএ ভৌত গঠন। দেখো এই ডিএনএ ভৌত গঠন আমাদের হেলিক্স যেটা বলা হয়, অর্থাৎ আমরা তো তরঙ্গ পড়ে আসছে তাই না? একটা পরিপূর্ণ যদি তরঙ্গ ধরি আমি, তাহলে এটা কিভাবে হবে? অর্থাৎ একটা তরঙ্গ তখনই আমি পরিপূর্ণ ধরবো যখন এটা একটা কি হবে? সার্কেল পূর্ণতা হবে, একটা বৃত্ত পূর্ণতা হবে। তাহলে দেখো তো এইখানে অর্ধেক, এইখানে অর্ধেক, তাহলে এই পুরোটা মিলে একটা বৃত্ত হচ্ছে না, তাহলে এই পুরোটা মিলে একটা তরঙ্গ বলা হয়। তেমনই এই জায়গাটা থেকে যদি আমি ধরি শুরু করি, তাহলে এইটা অর্ধেক বৃত্ত আর বাকি অর্ধেক বৃত্ত কি হবে? এত পর্যন্ত হবে না। তার মানে আমাদের একটা পুরো হেলিক্স যেটাকে বলা হচ্ছে সেটা হবে কি? এই পুরোটা, এই পুরোটা পুরো হেলিক্সের, অর্থাৎ পুরোটার দৈর্ঘ্য হবে আমাদের কত? 34 আর্মস্ট্রং। তাহলে একটা
ডিএনএ পূর্ণ দৈর্ঘ্য যেটা সেটাকে বলা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য যেটা সেটা 34 অ্যাংস্ট্রম হবে। এখন দেখো এই পূর্ণ দৈর্ঘ্যে আমাদের ঘর থাকবে টোটাল 10টা। কটা ঘর থাকবে? 10টা। তাহলে একটা ঘরে থাকবে 5টা হেলিক্স, যেটাকে বলা হচ্ছে এক ঘরে থাকবে 5টা, পরের ঘরে 5টা থাকবে। তাহলে টোটাল আমরা কটা পাচ্ছি? 10টা পাচ্ছি। এখন দেখো তো আমি যদি একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের ব্যাস বের করতে চাই, তখন আমার এই যে পূর্ণ টোটাল যে ব্যাস আছে এই টোটাল ব্যাসটাকে এখানে যে কটা অর্থাৎ হেলিক্স আছে সেই কটা হেলিক্স দ্বারা যোগ করলে কিন্তু আমরা ব্যাস পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই 34 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কত পাবো? 3.4 পাবো। তাহলে একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আরে কি হলো? আসতেছে নাকি? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? অর্থাৎ একটা ডিএনএ পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে আমরা একটা ব্যাস থেকে আরেকটা ব্যাসের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে আমরা তো জানি এখান থেকে এত দূর পর্যন্ত 34 অ্যাংস্ট্রম। তাহলে এখানে ঘর কয়টা? 10টা ঘর, 34 কে 10 দ্বারা ভাগ করে দিব। এরপর দেখো একটা হেলিক্সের ব্যাস কত? একটা হেলিক্স কোনটা একটু যদি আমি দেখাই, এই যে দেখো এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত হচ্ছে একটা হেলিক্স। এই যে এটা একটা হেলিক্স, এই একটা হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে দেখো এইটা ওই সেম ভাবে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? এই যে মাঝখানে যদি সরাই দেই, আমির সাথে তুমি যুক্ত হবে 2 বন্ধনে, আবার গরুর সাথে চোর যুক্ত মানে গোয়ালিনের সাথে 3 বন্ধনে সাইলেন্সার যুক্ত হবে। এইভাবে আমাদের অবরণ এটা চলতে থাকবে। এখন আমরা যেটা আলোচনা করব, আর এটা আমরা দেখব না, আর এটা জাস্ট এক সূত্র, এটা তোমরা দেখে নিলে পারবে। এখন যেটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে জিন। তো জিনে আলোচনা করতে যে আমাদের যে মেইন গ্রাফ যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ ক্রোমোজোম যেটা আছে একটা লম্বা একটা খাটো, এটা আমাদের লাগবে। তো ওইটার ক্ষেত্রে ওইটা করতে গেলে আমরা কিভাবে করব? একটা হচ্ছে জিনোটাইপ আর একটা হচ্ছে ফিনোটাইপ, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। মানে এখন আমরা দেখব জিন, মার্কেট চালু শেষ। এখন আমরা কোনটা দেখব? জিন দেখব। এটা সেই জিন না, এটা এই জিন। দেখো একটা হচ্ছে আমাদের প্রকট আর একটা প্রচ্ছন্ন। তাহলে প্রকট মানে লম্বা, প্রকট মানে কি? লম্বা। আর প্রচ্ছন্ন মানে কি? খাটো। এখন দেখো লম্বা আমি এখানে তোমাদের বই যেটা বুঝাইতে ওইভাবে করাই দেই। লম্বা মানে এটা দুইটাই বড় ডি ধরছে, আর খাটো মানে দুইটা ছোট ডি ধরছে। এখন দেখো এখান থেকে আমি যেটা পাবো সেটা পাবো F1 জুন। তাহলে টি টি ছোট টি ছোট টি আলাদা করে নিলাম আমরা। এখন কি হবে? ক্রস করব আমরা এটার সাথে এটার ক্রস, তাহলে বড় টি ছোট টি, আবার এটার সাথে পরেরটার ক্রস, বড় টি ছোট টি। বাকি যেটা থাকলো সেম ভাবে বড়টি ছোটটি বড়টি ছোটটি। এই যেগুলো আমি পেলাম এইগুলো আমি বলবো F1 যৌনক্রম, মানে প্রথম বংশধর। মানে সাপোজ ধরো লম্বা বাবা, ঠিক আছে, খাটো মা, এই দুইটার ভিতর যখন ক্রস হবে অর্থাৎ দুইজনের ভিতর যখন বিয়ে হবে, বিবাহ হবে, তখন এদের যে সন্তান হবে প্রথম সন্তান তারা কেমন হবে? তারা সবগুলোই লম্বা হবে, তারা সবগুলোই লম্বা হবে। এখন তাদের ভিতর থেকে আমি দুইজনকে নিয়ে নিব, তাদের ভিতর থেকে দুইজনকে, যে কোনো দুইজনকে, বড়টি ছোটটি বড়টি ছোটটি, তাহলে দুইজনের আমি জন্য আবার অ্যাডজাস্ট করব, বড়টি ছোটটি বড়টি ছোটটি। তাহলে যখন আমি ক্রস করব বড়টি 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 ছোটটি বড়টি ছোটটি ছোটটি ছোটটি। এখানে একটা জিনিস দেখো, প্রথম যে বংশধর, প্রথম বংশধরের সবগুলো লম্বা সন্তান আছে, তাই আছে কিনা? সবগুলো লম্বা আছে। অর্থাৎ দেখো বড়টি বড়টি মানেও লম্বা, বড়টি যেখানে থাকবে ওটাই লম্বা,
দুটাই 16টি থাকলে তখন খাটো হবে, ঠিক আছে। অর্থাৎ একটা বড়টি একটা 16টি আছে, তাও বড় হবে, কারণ ওইখানে বড় একজন আছে, কিন্তু যেখানে দুইটাই ছোট আছে ওইটা ছোটই হবে। তাহলে দেখো তো এইখানে আমি বলতে পারি না যে কয়টা লম্বা হলো, এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, তার মানে আমরা লম্বা পেলাম কতটি? লম্বা পাইছি 3টি। খাটো কয়টা পেলাম? খাটো হচ্ছে 1টি, খাটো হচ্ছে 1টি, তার মানে আমাদের সূত্র হচ্ছে 3:1। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যাব, অর্থাৎ ডিএনএ মডেলটা কোনটা তোমরা দেখে না, এটা ইজি আছে, অর্থাৎ দুইটা অর্থাৎ বিভক্ত হয়ে যাবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ দেখবো, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া দেখবো। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আর পরের চ্যাপ্টার থেকে তোমাদের একটা বলে দিব না, ওখান থেকে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে একটা লিঙ্গ নির্ধারণ দেখবো। লিঙ্গ নির্ধারণ আসলে বোঝার মতো যেমন কিছু নেই, সেটা হচ্ছে কি এক্স এক্স থাকলে সেটা কি হবে? স্ত্রী হবে, আর এক্স ওয়াই থাকলে সেটা কি হবে? পুরুষ হবে। এটা হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ। এখন আমরা দেখবো কি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু একটা রোগ, ঠিক আছে। থ্যালাসেমিয়া, দেখো থ্যালাসেমিয়া আসলে কিভাবে চিহ্নিত করবো একটু মনোযোগ দাও। আমরা তোমাদের বই আসলে 8 দ্বারা বুঝাইছে, অর্থাৎ যদি যদি দুইটাই বড় আর হয় তাহলে সে সুস্থ, যদি দুইটাই ছোট আর হয় তাহলে সে আক্রান্ত। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, থ্যালাসেমিয়া এখান থেকে কি আসবে? এমসিকিউ আসবে। আচ্ছা, এখন আমরা দেখবো একটু, আর বাকি যেগুলো হবে বাকিগুলো বলতে গেলে আর এবং ছোট আর, এটা হবে বাহক। আমি যদি উদাহরণস্বরূপ একটা বলি, দেখি বাহক মা এবং বাহক পিতা, এই দুইটার যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে ধরো বাহক মানে কি বলতো? বাহক মানে হচ্ছে কি হবে? এই যেমন ধরো বড় আর ছোট আর, আর বাহক পিতা মানে কি হবে? বড় আর ছোট আর। তাহলে এই দুইটা আমরা সেম ভাবে ক্রস করব, বড় আর ছোট আর, বড় আর ছোট আর। তাহলে কি করবো এখন দেখো, ক্রস করে দিব। তাহলে বড় আর বড় আর, আবার ক্রস করে দেই, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, ছোট আর ছোট আর। দেখো তো এখান থেকে আমরা সুস্থ কতটা পাচ্ছি। দেখো তো বলছিলাম না দুইটাই যদি বড় আর হয় তার মানে সুস্থ, দুইটাই বড় আর মানে কি হবে? এরা এরা হবে সুস্থ। আর যদি বড় আর এবং ছোট আর মিক্স থাকে তাহলে এরা হবে বাহক। আর যদি দুইটাই ছোট আর থাকে তাহলে এরা হবে কি? আক্রান্ত। আশা করি এই চ্যাপ্টার থেকে বুঝতে পারছো, এই চ্যাপ্টারে কি কি পড়লাম সেগুলো বুঝতে পারছো, যা আলোচনা করে দিলাম এগুলো বারবার একটু দেখবা, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আচ্ছা, এরপরে সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে, এই সর্বশেষ চ্যাপ্টারে তোমরা যেটা দেখবা, খাদ্য শিকড়টা একটু ভালোভাবে দেখবা। খাদ্য শিকড়, এই খাদ্য শিকড়টা দেখলে আমার মনে হয় যে হয়ে যাবে। খাদ্য শিকড় এরপর হচ্ছে জৈব জৈব বৈচিত্র্য, জৈব বৈচিত্র্য, জৈব বৈচিত্র্য, অর্থাৎ এটা দেখলে হয়ে যাবে ওই চ্যাপ্টার থেকে। ওই চ্যাপ্টার থেকে আমার তেমন কিছু নেই। এখন তোমাদের আমি যেটা বলবো, তোমাদের মেইনলি